আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচ। তোমাদের আগামী মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রিপারেশন আসলে কেমন হওয়া উচিত? অলরেডি তোমরা জানো যে তোমাদের আ বিগত যে ব্যাচ চলে গেল অর্থাৎ ২৫ ব্যাচ তাদের এক্সাম শেষ। মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা অলরেডি শেষ এবং প্রশ্ন তোমরা দেখে ফেলছো, তাই না? এখন এই যে প্রশ্ন দেখলা, দেখার পরে তোমাদের অনেকের মধ্যে অনেক ভয় আসছে, একটু হলেও তো ভয় আসছে, তাই না? এখন এই ভয় কাটাবা প্লাস হচ্ছে তোমার আগামী ১ বছর বিশেষ করে ২৬ ব্যাচ এবং হচ্ছে আগামী ১ বছর ধরা যায় আর হচ্ছে ২৭ ব্যাচ, তাই না? তো তোমাদের প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত? এই প্রশ্ন তো আসে। এখন ভয়ের কিছু নাই। মেইন কথা হচ্ছে ভয়ের থেকে তোমার কি করা উচিত এই জিনিসটা বোঝাটা গুরুত্বপূর্ণ। তাহলে আমার ২৬ এবং ২৭ ব্যাচ এদের প্রিপারেশন আসলে কেমন হওয়া উচিত? শোনো, ২৬ ব্যাচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমার কাছে মনে হয় তোমাদের ২৫ ব্যাচের যে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, এই প্রশ্ন দেখে মনে হয়েছে যেহেতু তোমরা জানো যে একটু মেডিকেল ভর্তির সিস্টেমটা একটু চেঞ্জ করছে। তো চেঞ্জ করার কারণে মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষাটা একসাথে হচ্ছে, অর্থাৎ একবার পরীক্ষা হচ্ছে। এ কারণে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হইছে, মানবিক দক্ষতা আসছে, এই ধরনের জিনিস এড হইছে। তবে আহামরি যে কোনো চেঞ্জ হইছে এরকম না। সেটা হচ্ছে আর হচ্ছে তোমার একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে তোমার ১৫ মিনিট সময় বাঁচছে। এটা কিন্তু অনেক বড় জিনিস। পরীক্ষা না দিলে তুমি আসলে বুঝতে পারবা না যে ১৫ মিনিট আসলে অনেক কিছু। ওকে? সেটা হচ্ছে এইচএসসি ২৬ এবং ২৭ এখন মূল টার্গেট, বিশেষ করে ২৬ এর মূল টার্গেট হচ্ছে সামনে তোমাদের হয়তোবা টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় ভালো করা। ওকে? এটা হচ্ছে তোমার এখন মেইন টার্গেট। এইচএসসি ২৬ যারা, এদের মেইন টার্গেট হচ্ছে এখন সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা আছে এটা ভালো রেজাল্ট করা, ভালো করে এক্সাম গুলো দেওয়া, এগুলো হচ্ছে ইনটেনশন, একমাত্র ইনটেনশন। এখন যদি তুমি মেডিকেলের প্রশ্ন দেখে মেডিকেলের পড়ার জন্য রেডি হয়ে যাও, তাহলে কিন্তু তোমার টেস্ট প্লাস এইচএসসি ২ টাই খারাপ হবে। সুতরাং হচ্ছে তোমার এখন কাজ হচ্ছে টেস্ট পরীক্ষাটা ভালো করে দেওয়া। ২ নাম্বার হচ্ছে তোমার এইচএসসির পরে, এরপরে হচ্ছে তোমার অবশ্যই আমার নিজ উপদেশ হচ্ছে অবশ্যই যেকোনো একটা প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। অবশ্যই ব্যাখ্যা সহ প্রতিটা কোয়েশ্চেনের আলাদা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো কমপ্লিট করবা। ঠিক আছে? আর কি? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আ বই। বইয়ের উপরে কোনো কথা নাই। বিশেষ করে কেমিস্ট্রি এবং ফিজিক্স। কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে ২৬, ২৭ সবার জন্য আমি বলব। ২৬ এর ক্ষেত্রে যেহেতু সময় কম, আমি আলাদা করে বলতেছি। ২৬ এবং ২৬ এর ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি যেটা অবশ্যই তোমাদের জন্য ফরজ সেটা হচ্ছে বইয়ের লাস্টের এমসিকিউ, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, এটা ফরজ। এটা তোমাদের জন্য। মেডিকেলে যারা এই প্রিপারেশন যদি নাও তাহলে তো তোমার ইসাহাক স্যারের বই মাস্ট। আর হচ্ছে ওইদিকে আ তোমার হাজারীন স্যারের বই। তাহলে এই ২ টার হচ্ছে অধ্যায়ভিত্তিক যে আমার এমসিকিউ গুলো আছে এগুলো হচ্ছে মাস্ট। কারণ এখান থেকে বিগত বছর সবসময় প্রশ্ন আসছে এবং এখান থেকে প্রশ্ন শুধুমাত্র যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এমন না, দেখবা ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসে। ঠিক আছে? জিকে এবং ইংলিশের ক্ষেত্রে জিকে অবশ্যই দেখবা তোমার আশেপাশের কোনো ঘটনা, বিশেষ করে মনে করো আমরা যদি ২৫ এর যে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা হলো, এখানে দেখবা যে প্রায় প্রশ্নই হচ্ছে তোমার আশেপাশে বিগত দিনের কিছু ঘটনা থেকে আসছে, তাই না? যেমন ৪ থেকে ৫ টা প্রশ্ন কিন্তু তোমার বিগত দিনের ঘটনা থেকে আসছে। তাহলে এই বিগত দিনের যে ঘটনা থেকে তোমার প্রশ্নগুলো আসছে, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। তুমি যদি একদম ঘরে বসে আটকে থাকো এবং কোনো খবর-টবর না রাখো দিন-দুনিয়ার, তাহলে কিন্তু এখান থেকে তুমি মনে করো ২-৩ মার্ক এমনি পিছিয়ে যাবে। এটা সত্যি কথা। সুতরাং পড়ালেখার পাশাপাশি দিন-দুনিয়ার খবর রাখাটা জরুরি। এরপর হচ্ছে ইংলিশ। ইংলিশটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের উপরে ইংলিশ আসলে কোনো কথা নাই। আর ২ নম্বর হচ্ছে পরীক্ষার আগে। অর্থাৎ যখন এডমিশনের প্রিপারেশন নিবা, এডমিশন প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই বিসিএস এর কোয়েশ্চেন গুলো সলভ করো এবং একদম কাছাকাছি যে বিসিএস টা হয়, তোমার এডমিশনের কাছাকাছি সময়ের ভেতরে যে বিসিএস টা সম্পূর্ণ হবে, সেই বিসিএস এর কোয়েশ্চেন গুলা, ইংলিশ কোয়েশ্চেন গুলা, জিকে গুলা ভালো করে সলভ করতে হবে। ওকে? এবার ২৭ ব্যাচ। ২৭ ব্যাচের ক্ষেত্রে কোনো কথা নাই। এখন যেহেতু সময় আছে, আমার কাছে মনে হয় একটু কষ্ট করে হলেও একবারের জন্য তোমার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত। তোমার যদি মনে হয় তোমার ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা সবকিছু যদি আরকি মেডিকেল রিলেটেড হয়, তাহলে তোমার একমাত্র এখন বেটার অপশন হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, প্রিভিয়াস যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা। এর মাধ্যমে তুমি যখন একটা অধ্যায় পড়বা, তোমার মাথায় ওইটা গেঁথে যাবে যে আমার এখান থেকে প্রশ্ন আসে এবং ওই জিনিসটা বারবার তোমার রিকল হবে প্লাস হচ্ছে বারবার পড়লা, তখন ওই জিনিসটা মনে থাকবে। মেডিকেলে সবসময় এটা সত্য কথা, একটা টার্গেট থাকে যে আমার এই টেবিল থেকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে যেরকমভাবে হোক প্রশ্ন আসে। সুতরাং তোমার যদি ওই টেবিলগুলো তুমি বারবার দেখো, রিকল করতে পারো, তোমার জন্য ইজি, কনফিউশন কম হবে। সুতরাং কোশ্চেন ব্যাংকটা সলভ করা গুরুত্বপূর্ণ। ওকে? হচ্ছে আ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই বলো না কেন, মেইন বই ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। এটা গুরুত্বপূর্ণ। সুতরাং মেইন বই আগে। মেইন বইয়ের পরে যা কিছু হোক আগে মেইন বই পড়তে হবে ভালোমতো। আর মেইন বইয়ের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি যেটা, ফিজিক্স, কেমিস্ট্রি ফিজিক্স একটু তাত্ত্বিক
দিক থেকে আমরা পিছিয়ে থাকি প্রথম দিকে, ম্যাথ করা হয় বেশি। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার তাত্ত্বিক বিষয়টা আমাদেরকে পড়া উচিত। পড়লে আর কি একবারে আমার মেডিকেলের প্রিপারেশনটা হবে। প্লাস হচ্ছে আমার ওইদিকে আমি যেহেতু মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি জানি কোথা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? কেন প্রশ্ন ব্যাংকটা আসলে সলভ করা উচিত, এটা একবার সলভ করার পরে তুমি যখন মেইন বইগুলো পড়বে, তখন তুমি বুঝতে পারবে আসলে এটা কতটা ইম্পোর্টেন্ট। ওকে? প্লাস হচ্ছে ইংলিশ এবং জিকে। জিকে নিয়ে আসলে যেহেতু তোমাদের ২৫ ব্যাচের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জিকে আ আমার কাছে মনে হইছে যে এতটা তোমাদের প্রেশার হবে না। সুতরাং তুমি এইচএসসির পরেই প্রিপারেশন নিতে পারো আপাতত। আর আশেপাশে তো বললাম যেটা ৩ দুনিয়ার খবর রাখবা, তাহলেই এনাফ। আর ইংলিশটা আসলে প্র্যাকটিস রাখাটা উচিত। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে যদি এখন থেকেই পড়ো, আমার কাছে মনে হয় তুমি ইংলিশের যে অ্যাপেক্স এর বইটা আছে, আমি এটা সবার জন্য বলব না, যারা আরকি ধরে রাখতে পারবে প্রিপারেশন, অ্যাপেক্স এর বইটা এখন থেকে পড়তে পারো। প্রতিদিন ২ থেকে ৩ পাতা এরকম আস্তে করে ২ টা ৩ টা পেজ পড়তে পারো। আ এটা না করলে বাজারে অনেকগুলো ছোট বই আছে। এই ছোট বইটাও পড়তে পারো। তো এটার কারণে তুমি যত প্র্যাকটিস করবা, ইংলিশ ততটা আসলে ভালো হবে। আর ২ নাম্বার কথা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সবসময় টার্গেট রাখবা বিসিএস এর প্রশ্ন ব্যাংক যেটা একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। যেমনি হোক আমি ঝাঁঝরা করে ফেলবো। সুতরাং ইংলিশের ক্ষেত্রে বিসিএস এর কোয়েশ্চেন ফরজ, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ফরজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ৩ টা জিনিসের কোয়েশ্চেন অবশ্যই তুমি আগে থেকে সলভ করবা। এটা সিওর থাকো। ইংলিশ তোমাকে একটু প্যারা দিবে যদি তুমি প্র্যাকটিস না করো। এটা 100%। সুতরাং ২৭ ব্যাচের জন্য এখনো অনেক সময় আছে বলতে গেলে। তুমি যদি ভালো করে রেগুলারলি মেইনটেইন করো, পড়ো, তাহলে দেখবে তোমার জন্য অনেক সহজ। আর ২৬ ব্যাচের ক্ষেত্রে এমন না যে একদম শেষ হয়ে গেছে। তোমাদের যদি একটু বুদ্ধিমত্তার সাথে আগাতে পারো, তাহলে দেখবা তোমার মিশন জার্নিটা অনেক সহজ। ওকে? ঠিক আছে, তোমাদের ২৬-২৭ ব্যাচ, তোমাদের সামনে এইচএসসি ২৬ ব্যাচ, ২৭ ব্যাচের সময় আছে ভালোই। কিন্তু হেলায় ফেলায় কাটানো যাবে না। এসএসসিটা আসলে তোমার সিলেবাস অনুসারে অনেক কম সময়, একদম চিপার ভিতরে তোমরা। সুতরাং আমার কাছে মনে হয় সময়টা ইউটিলাইজ করা উচিত। তোমার যদি আগামী দিনগুলো তোমার শাইনি করতে চাও, তোমার রাস্তা যদি আরো মনে করো সুন্দর করতে চাও, তাহলে হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আসসালামু আলাইকুম।